চেঙ্গিস খা ভারত আক্রমণ করেন কোন সালে? সেটা হয়ে যাবে 1221 সালে। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খা ভারতে আক্রমণ করেছিল এবং চেঙ্গিস খা বাবরের মায়ের দিক থেকে আত্মীয় ছিলেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের একটি স্লোগান, যেটা নিউজ পেপার ছিল, যেটা উইকলস কেশরী মারাঠা পত্রিকা, যেটা 1881 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর প্রকাশ করেছিল। মারাঠা ইংলিশ একটি, আর একটা হচ্ছে কেশরী, যেটা উইকলস কেশরী, যেটা মারাঠি ভাষায়, এবার ইংলিশে হচ্ছে যেটা মারাঠা। আচ্ছা, মহারাষ্ট্র অঞ্চলে যেটা গণেশ চতুর্থী উৎসবে জনপ্রিয় করেছিলেন। ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীতে শিব জয়ন্তী উদযাপনের কথা প্রচার করেছিলেন এবং ব্রিটিশ উপনিবেশিক তাকে বলতেন দ্য ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট। লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক, ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট নামে পরিচিত ছিল, এবং মহাত্মা গান্ধী কল্ড হিম দ্য মেক অফ মডার্ন ইন্ডিয়া। দ্য মেক অফ মডার্ন ইন্ডিয়া এটা বলেছিলেন মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলককে। ফাদার অফ আনরেস্ট বলেছিলেন ব্রিটিশরা, লোকমান্য তিলক নামে পরিচিত ছিলেন। বাংলার দেওয়ানি মঞ্জুর হয়েছিল কোন সালে? সেটা হয়েছিল 1776 সালে। 1776 কেন, 1765, এক্সট্রিমলি সরি। 23 অক্টোবর 1765 সালে বক্সারের যুদ্ধ 1764 হওয়ার পর 1765-তে সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র দ্বিতীয় শাহ আলম তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের মধ্যে 1765 সালে এলাহাবাদে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন। 22 এবং 23 অক্টোবর 1764 সালে বক্সারের যে যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে ব্রিটিশদের তরফ থেকে হেক্টর মুনরোর নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেতৃত্ব দিয়েছিল এবং নবাব মীর কাসিম বাংলার নবাব সম্মিলিত বাহিনী এবং যুদ্ধ হয়েছিল। এর সাথে অবধের নবাব ছিলেন সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের কম্বাইন্ড, অর্থাৎ অবধের নবাব সুজাউদ্দৌলা, আমাদের মীর কাসিম এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কম্বাইন্ড ফোর্সের মধ্য দিয়ে হেক্টর মুনরো ব্রিটিশ নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। তা সত্ত্বেও ব্রিটিশরা জয়লাভ করেছিল এবং পাটনার পশ্চিমে প্রায় 130 কিলোমিটার 81 মাইল, যেটা পশ্চিম গঙ্গা নদীর তীরে বিহারের ভূখণ্ডের তীরবর্তী ছোট্ট দুর্গের শহর বক্সার নামক জায়গায় এই যুদ্ধটি হয়েছিল 1764 সালের 21 এবং 22 এপ্রিল। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কনিষ্কের আমলে, যেটা জম্মু কাশ্মীর জালান্ধার। প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সংগতি হয়েছিল অজাতশত্রুর আমলের রাজগৃহে। দ্বিতীয় হয়েছিল কালাশক, যেটা বৈশালীতে। তৃতীয় হচ্ছে অশোক পাটলিপুত্র। তৃতীয় হচ্ছে কনিষ্কের আমলে জম্মু কাশ্মীর, যেটা জালান্ধার। চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন 78 খ্রিস্টাব্দে কনিষ্ক, আর এই সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র এবং অশ্বঘোষ। 3 মাস ব্যাপী এই সম্মেলনটি চলেছিল। বৌদ্ধ শাস্ত্র সংস্কৃত ভাষায় অনুবাদ করার ব্যবস্থা করা হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। হিনচান এবং মহাযান ছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বিভক্ত দুটি ধর্মগোষ্ঠী বৌদ্ধদের, যেটা মহাযানরা ধর্মমতে স্বীকৃত হয়। নাসিক প্রশস্তি রচনা করেন কি? নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী রচনা করেছিলেন। সাতবাহন বংশ, যেটা 1st সেঞ্চুরি বিসি থেকে 2nd সেঞ্চুরি সিই পর্যন্ত এটা ছিল, এবং 3rd সেঞ্চুরি খ্রিশ্চানস এরা থেকে, যেটা সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, এবং যেটা শেষ ছিলেন কানহু রাজা। পরাজিত করে রাজত্ব লাভ করেন। রাজধানী ছিল যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠিতি যেটি, এবং রাজত্ব হচ্ছে অন্ধ্রপ্রদেশ বর্তমানে অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা, এই দুটো জায়গাতে কিন্তু এটা ছিল এদের রাজধানী। এখানকার ল্যাঙ্গুয়েজ ছিল যেটা প্রাকৃত ভাষা, প্রচলিত ভাষা ছিল তামিল, তেলুগু, এবং শক্তিশালী রাজা ছিলেন যেটা প্রথম সাতকর্ণী। হাতিগম্পা লিপির ব্যবহার জানা যায়। তিনি অশ্বমেধ এবং রাজসূয় যজ্ঞ করেন। তারপরে হচ্ছে নাসিক প্রশস্তি, গৌতমীপুত্র সাতকর্ণীর রাজত্বকালের বহু তথ্য জানা যায়। এবার হচ্ছে গৌতমপুত্র সাতকর্ণী ছিলেন 23rd রুলার
সাতবাহন বংশের রাজারা ভারতবর্ষের প্রথম তাদের নিজেদের চিত্র অঙ্কিত মুদ্রার প্রচলন করেন এবং গৌতমীপুত্র সাতকর্ণী ও শক রাজা নহপানকে হারিয়ে এরূপ মুদ্রা প্রচলন করেছিলেন। অবশ্য উত্তর পশ্চিমের ইন্দো গ্রিক রাজারা এর আগে প্রচুর মুদ্রার প্রচলন করেছিলেন, তবে সেটি আফগানিস্তানের রাজত্ব করার সময়। শেষ রাজা ছিলেন সেটা হচ্ছে পুলোমাই IV। রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন করেছিলেন তিনি ছিলেন শেরশাহ। কবলিয়ট পাট্টা ব্যবস্থা। হুমায়ুন 1559 সালে এবং 1540 সালে কনৌজ ও বিল্লগ্রামের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হন। কোন মোগল সম্রাট নৌ জাহাজের জন্য বিশেষ খ্যাতি অর্জন পেয়েছিলেন? তিনি হলেন প্রথম রাজেন্দ্র চোল। আচ্ছা, রাজরাজ চোল হয়ে যাবে যেটা অপশন, আচ্ছা এটা উত্তরটা হয়ে যাবে রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল হয়ে যাবে সঠিক অ্যান্সার। আচ্ছা, চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয় এবং 10ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে চোল রাজা দুর্বল হয়ে পড়লে তার হিত গৌরব পুনরুদ্ধার করেন প্রথম রাজরাজ। এরপর রাজরাজ তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির, যেটা বৃহদেশ্বর মন্দির, সেটা নির্মাণ করেছিলেন। তাঞ্জোরের লিপি প্রথম রাজরাজের সমসাময়িক একটি কীর্তি ছিল। ইনি সমুদ্রপথে মহাবিশ্ব বিজয়ী শক্তিশালী নৌবহর গড়ে তোলেন এবং শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ জয় করেন। কল্যাণ এবং চালুক্যদের উচ্ছেদ করে তুঙ্গভদ্র পর্যন্ত রাজ্য বিস্তার করেন। রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। রাজেন্দ্র চোল হচ্ছে গাঙ্গেয় উপত্যকা বিজয় স্মরণে রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল নামে পরিচিত ছিলেন এবং যেখানে গঙ্গাইকোন্ড চোল বা গঙ্গা বিজয় উপাধি গ্রহণ করেছিলেন রাজেন্দ্র চোল। প্রথম রাজাধিরাজ কল্যাণের চালুক্যরাজ সোমেশ্বরের কাছে পরাজিত হন এবং বীর রাজেন্দ্র চোল কল্যাণের সোমেশ্বরকে পরাজিত করে বড় ভাই তার মৃত্যুর প্রতিশোধ নেন। চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি ছিল। চোল রাজাদের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য বন্দর ছিল কাবেরী পানিম, পাণ্ড্যদের ছিল কারিকাল, পল্লব মহাবলীপুরাম। এছাড়াও ইলোরার গুহা চিত্রগুলি চোল যুগে নির্মিত হয়েছিল মহারাষ্ট্রের ইলোরা। লাস্ট রুলার ছিল রাজেন্দ্র চোল III। প্রতিষ্ঠা করেছিলেন বিজয়ালয়। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত কত খ্রিস্টাব্দে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত করেন দয়ারাম সাহানি 1921 সালে। হরপ্পা কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে পশুপতির খাদ্য। মেহেরগড় হচ্ছে ফাসুয়া জারি, যেটা 1974 সালে এবং 1986 সালের মধ্যে এটা আবিষ্কার করেছিলেন। হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেন, যেটা পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে রয়েছে রাভি নদীর তীরে। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন রাখাল দাস ব্যানার্জি, যেটা 1922 সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলার সিন্ধু নদীর তীরে, যেটা পশ্চিম তীরে অবস্থিত, রাইট ব্যাঙ্ক অফ ইন্ডাস। এটার অর্থ হচ্ছে মিথস্তূপ। আর কালীবঙ্গাল, যেটা ঘোড়ার অবশেষ পাওয়া গিয়েছিল, এবং লোথাল হচ্ছে ডকওয়ার্ডের প্রথম বন্দর পৃথিবীর মধ্যে। কবলিয়ট পাট্টা চালু করেন তিনি হলেন শেরশাহ। কবলিয়ট পাট্টা ব্যবস্থা চালু করেছিলেন। এছাড়াও তিনি তার সমগ্র সাম্রাজ্যকে 47টি সার্কার্সে বিভক্ত করেছিলেন এবং এগুলি আবার কতগুলি পরগনা নামে ছোট প্রশাসনিক ইউনিটে বিভক্ত ছিল। শেরশাহ রুপিয়া নামক রূপার মুদ্রা, সিলভার মুদ্রা চালু করেন। তিনি তামার মুদ্রা চালু করেছিলেন, যার নাম ছিল দাম। শেরশাহ পরিচিত তামার মুদ্রা হচ্ছে দাম, রূপার মুদ্রা হচ্ছে রুফিয়া এবং হাফ দাম আর কোয়ার্টার দাম হিসেবে পরিচিত ছিল। ইকতা প্রশাসনিক ইউনিট ছিল তার ইকতা। কবলিয়ট পাট্টা ব্যবস্থা চালু করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। অশ্ব দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা এবং শেরশাহের সমাধি সাসারাম বিহারে রয়েছে। তার ছেলে ইসলাম শাহ নির্মিত করেছিলেন এটা সাসারামে, শেরশাহের সমাধি বিহারের। সাচ্চা বাদশাহ নামে পরিচিত হচ্ছে গুরু হরগোবিন্দ। হরগোবিন্দ ছিল ষষ্ঠ গুরু, তিনি ষষ্ঠ শিখ গুরু এবং তিনি হচ্ছেন ষষ্ঠ শিখ গুরু ছিলেন। আর একই সাথে হরগোবিন্দ হচ্ছে সাচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। গুরু গোবিন্দ সিং ছিলেন 10ম, তিনি খালসা প্রবর্তন করেছিলেন, শেষ ছিলেন এবং 10ম গুরু। এবং তেগ বাহাদুর ঔরঙ্গজেব তেগ বাহাদুর নবম শিখ গুরুকে হত্যা করেছিলেন। কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আহুত হয়েছিল? সেটা হয়ে যাবে আমাদের কালার শকের আমলে, যেটা হয়েছিল বৈশালীতে। তারপরে হচ্ছে কি রয়েছে, শ্রেষ্ঠ রাজা ছিলেন বিম্বিসার ছিলেন শ্রেষ্ঠ রাজা।
আর এটা রাজধানী ছিল রাজগীর। আচ্ছা, অজাতশত্রু প্রথম বৌদ্ধ সম্মেলনের আহ্বান করেন রাজগীরে গৌতম বুদ্ধের মৃত্যুর পর। এর পরবর্তী সময়ে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হয়েছিল। শিশুনাগ অবন্তীর পদ্যোত বংশ ধ্বংস করেন এবং শিশুনাগ তার রাজধানী প্রথমে গ্রীব্রজ এবং পরে বৈশালীতে স্থাপন করেন। কালাশক পাটলিপুত্রে প্রথম স্থায়ী রাজধানী স্থাপন করেছিলেন। দ্বিতীয় রাজধানী সম্মেলনী বৈশালীতে করেছিলেন। দ্বিতীয় যে সম্মেলনটা সেটা কালাশকের আমলে হয়েছিল। গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেন এর সভাকবি। জয়দেব জাতিতে বৈষ্ণব ছিলেন এবং বীরভূমের অজয় নদের তীরে কেন্দলি নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয়দেব। লক্ষণ সেনের সবাই পঞ্চরত্ন বিরাজ করতেন। বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন এবং চণ্ডীদাস লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন, গুরু চণ্ডীদাস। নেক্সট হচ্ছে যেটা সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ন বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কে ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? সেটা হচ্ছে আমাদের অতীশ দীপঙ্কর। নেক্সট হচ্ছে পাল যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল 750 খ্রিস্টাব্দে এবং পাল রাজারা জাতিতে বৌদ্ধ ছিলেন এবং তাদের রাজধানী ছিল মুঙ্গের, বর্তমান বিহার। ধর্মপাল মগধের বিক্রমশিলা বিহার এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং অদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন দেবপাল। দেবপাল হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল। আচ্ছা, প্রতিহার ভোজ এবং রাষ্ট্রকূটরাজ এবং অঙ্গবর্ষকে পরাস্ত করেন হচ্ছে দেবপাল এবং বাদল স্তম্ভলিপি দেবপাল সম্বন্ধে জানা যায়। আর পাল যুগে চর্যাপদ রচিত হয় বাংলা ভাষায়। আদিরূপ 47টি চর্যাপদ পাওয়া গেছে এবং 22 জন পদকর্তা। তারপরে হচ্ছে এই যুগেই কনৌজ ট্রায়াঙ্গেল এটা ছিল। হর্ষবর্ধনের সময় থেকেই উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাস কনৌজ বিশিষ্ট জায়গা করে নেয় এবং পাটলিপুত্র থেকে রাজনৈতিক কেন্দ্র স্থানান্তরিত হয় কনৌজে। ফলত কনৌজের সিংহাসনের অধিকার বিনষ্ট নিয়ে অষ্টম শতক থেকে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এই তিন শক্তির মধ্যে লড়াই বাঁধে এবং এটা ত্রিশক্তি নামে বা ত্রিশক্তির দ্বন্দ্ব নামে পরিচিত। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মোগল সম্রাট ফারুকশিয়ার। এই ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার বাণিজ্য প্রসার লাভ করে। নেক্সট হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা 1829 সালে রদ হয়েছিল হবে এটা। আচ্ছা, দ্য চার্টার অ্যাক্ট 1833-এ বলা হয়েছিল সেন্ট হেলেনা অ্যাক্ট নামে পরিচিত, যার দ্বারা গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর থেকে লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন এবং গভর্নর জেনারেল কাউন্সিলের 4 মেম্বার্স, যেটা পিটস অ্যাক্ট 1784 জুন অনুযায়ী। শ্রীকৃষ্ণ নাটকের রচয়িতা হচ্ছেন গুরু চণ্ডীদাস। নেক্সট হচ্ছে ভারতীয় মাঘ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ হচ্ছেন তিনি হলেন আমির খসরু। ভারতবর্ষের আমির খসরুকে ভারতের তোতা পাখি বা তুতি ই হিন্দ বলা হয়ে থাকে। খসরুকে কাওয়ালির জনক হিসাবে করা হয়ে থাকে। তিনি হলেন মাঘ সঙ্গীতের বা খেয়াল গানের পথিকৃৎ আমির খসরু, হিন্দুস্তানের তোতা পাখি। জিয়াউদ্দিন বর্ণির লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে যেটা তারিখ-ই-ফিরোজ শাহী। জিয়াউদ্দিন বর্ণির লেখা হচ্ছে তারিখ-ই-ফিরোজ শাহী। নেক্সট হচ্ছে যেটা সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে জিয়াউদ্দিন বর্ণির লেখা হচ্ছে তারিখ-ই-ফিরোজ শাহী। আল-বেরুনির রচনা গ্রন্থ হচ্ছে তহকিক-ই-হিন্দ এন্ড কিতাবুল হিন্দ বা কিতাবুল রাহেলা। জাহাঙ্গীর হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি এবং বাবর হচ্ছে তুজুকি বাবরি। নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়েছিল? সেটা হচ্ছে দ্বিতীয় উইলিয়াম। আর ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছে 1700 খ্রিস্টাব্দে দ্বিতীয় উইলিয়ামের নাম অনুসারে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন যিনি ভিনসেন্ট স্মিথ। ব্যবহার সমতা, দ্বন্দ্ব সমতা এই দুটি নীতি প্রবর্তন করেছিলেন অশোক। বাংলার কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন যিনি? বল্লাল সেন। তিনি দাল সাগর, অদ্ভুত সাগর রচনা করেছিলেন এবং বল্লাল দিঘি ও বল্লাল বাড়ি তৈরি করেন। সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন।
আদিবাড়ি হচ্ছে কর্ণাটক। প্রকৃত প্রতিষ্ঠাতা এবং সামন্ত সেনের পুত্র হচ্ছে হেমন্ত সেনকে হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, সামন্ত সেন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। স্বাধীন রাজা এবং হেমন্ত সেনের পুত্র ছিল বিজয় সেন। উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্ত থেকে বিজয় সেনের রাজ্য বিস্তার সম্পর্কে জানা যায়। সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ। পাল এবং সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর ছিল তাম্রলিপ্ত, যেটা পূর্ব মেদিনীপুর এবং সপ্তগ্রাম। সেন যুগকে সংস্কৃত সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। স্থায়ী রাজধানী নবদ্বীপ, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত। কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সংঘটি হয়েছিল? সেটা হচ্ছিল আমাদের সেটা হচ্ছে অশোকের আমলে পাটলিপুত্রতে। সাচ্চা বাদশাহ নামে পরিচিত গুরু হরগোবিন্দ, যেটা ছিলেন ষষ্ঠ গুরু। 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত, এটা বিনায়ক দামোদর সাভারকর বলেছেন। দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 তার লেখা বিখ্যাত বই, যেটা 1909 সালে প্রকাশিত হয়েছিল। ইচ ওয়ান টিচ ওয়ান বলেছিলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। নেক্সট, ইট ওয়াজ দ্য ফেমাস ডু অর ডাই স্পিচ লঞ্চ কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে। এরপর হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলা হয়ে থাকে, সেক্ষেত্রে হয়ে যাবে ভারতীয় হিসেবে প্রথম ভারতীয় হচ্ছে সরোজিনী নাইডু। ভারতীয় যদি বলা হয়ে থাকে তখন সরোজিনী নাইডু, যেটা হচ্ছে কানপুর সেশন 1925-এ সভাপতিত্ব করেছিলেন। অ্যানিভেশন কলকাতায় প্রথম মহিলা হচ্ছে অ্যানিভেশন, যেটা হচ্ছে 1917 সালে কলকাতা সেশন। ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন যিনি, তিনি হলেন শঙ্করাচার্য, তিনি নন। রামানন্দ কবির এরাও ভক্তি আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিত্ব। ভক্তিবাদকে দুটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে সগুণ, যেটা সাকার ঈশ্বরে বিশ্বাসী, রামানন্দ সুরদাস এবং তুলসী দাসরা ছিলেন, চৈতন্যদেব, এবং অন্যটা ছিল নিগুণ সাধক, যারা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, কবির ছিলেন, নানক ছিলেন, রামদাস ছিলেন প্রমুখ। ভক্তিবাদের প্রথম প্রচার করেছিলেন রামানুজ, যেটা তামিল ভাষাতে দ্বাদশ শতাব্দীতে। ভক্তি সন্ত রামানন্দ রামের উপাসক, তিনি ছিলেন রামানন্দের শিষ্য। রামানন্দ ছিলেন রামানুজের স্ত্রী সম্প্রদায়ের লোক এবং রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির তাঁতি। রামানুজ হচ্ছে রাঘবানন্দ, তারপরে রামানুজ থেকে রাঘবানন্দ, রামানন্দ, কবির, নামদেব এবং ভক্ত দাদু। সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে নগর পরিকল্পনা ছিল, এটা ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ওয়েল প্ল্যান্ড সিটি, যেটা ছিল শহরের উল্লেখযোগ্য গঠন। কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত? সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাপনায়। আর এই চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিসের আমলে পার্মানেন্ট সেটেলমেন্টের ধারণাটা এসেছিল 1793 সালে। সারনাথের লায়ন ক্যাপিটালটি যে রাজা নির্মাণ করেছিল, সেটা হচ্ছে সম্রাট অশোক। আর যেটা মাইনর পিলার এডিক্ট ছিল থার্ড। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন যিনি, লর্ড ক্যানিং, এবং শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে বসবাস করত সপ্ত সিন্ধু এলাকায়। কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটেছিল শিল্পক্ষেত্রে, যেটা সেক্ষেত্রে কুষাণ যুগে সবথেকে বেশি বিকাশ ঘটেছিল। কুষাণ আধিপত্যের দ্বারা গান্ধার শিল্পরীতি ও সংস্কৃতি ও ইন্দ্র-গ্রীক বৌদ্ধ শিল্পের ঐতিহ্য অব্যাহত রেখেছিল এবং পশ্চিমাবাসীদের কাছে কুষাণ প্রভাবগুলির সর্বাধিক পরিচিত প্রকাশ। গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পকলার সমন্বয়ে এই শিল্পরীতির জন্মলাভ। গান্ধার অঞ্চলে উৎপত্তি, তাই এর নাম। এটা যথার্থ প্রাকৃতিক নির্মাণ কৌশল ও শিল্পরীতির প্রধান গুণ ছিল। কুষাণরাই ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন। বৌদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষের রচনা। আদি বাসভূমি এবং মধ্য এশিয়া, এটা ছিল কুষাণদের আদি বাসভূমি মধ্য এশিয়া। এবং কুষাণরা হলো ইউচি জাতি নামে পরিচিত যাযাবর গোষ্ঠীর শাখা, যাদের হচ্ছে কুজুল কদফিসিস ছিলেন এর প্রতিষ্ঠাতা কুষাণদের, এবং কুষাণদের প্রথম রাজা ছিলেন কুজুল কদফিসিস বা ভীম কদফিসিস, এবং কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। কনিষ্ক শকাব্দ চালু করেছিলেন 78 খ্রিস্টাব্দে এবং সিংহাসন আহরণ করার বছর থেকে ধরা হয়ে থাকে। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, এবং কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন, এটা বলেছিলেন স্মিথ। নিম্নের কোন ব্যক্তি দীন ইলাহির সদস্য ছিলেন? তিনি হলেন রাজা বীরবল। রাজা বীরবল ছিলেন দীন ইলাহি সদস্য। দীন ইলাহি প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর, এবং একেশ্বর ভিত্তিক, যার অর্থ সম্রাট আকবরের সময় দীন ইলাহি প্রথম শিষ্য ছিলেন যিনি বীরবল, এবং যুবরাজ সেলিম ছিলেন আকুল ফজল ইবন মুবারক, এরা ছিলেন দীন ইলাহির সদস্য। হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে, যেটা ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে
1875 সালে নিউ ইয়র্কের ম্যাডাম ব্লাটোভস্কি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং কর্নেল আলকাট প্রতিষ্ঠা করেছিলেন একসাথে। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কর্নেল আলকাট এবং ম্যাডাম ব্লাভাটস্কি যৌথভাবে 1875 সালে। 1879 সালে জানুয়ারি মাসে ভারতবর্ষের যেটা মাদ্রাজের নিকটবর্তী অ্যাডওয়ারে এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল। থিওসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1888 সালে অ্যানি বেসান্ট ইংল্যান্ডের এই সোসাইটিতে যোগদান করেছিলেন। বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বসুর সাহায্য করেছিলেন তিনি হলেন প্রফুল্ল চাকি। এবং নিম্নের কোনটির জন্য জালিয়ানবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? সেটা হচ্ছে রাওলাট অ্যাক্টের জন্য হয়েছিল 1919 সালে। যেটা জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল। রাওলাট অ্যাক্ট 1919-এ 13ই এপ্রিল এটা সংঘটিত হয়েছিল। এটা ব্ল্যাক অ্যাক্ট, রাওলাট আইনকে বলা হয়ে থাকে। আচ্ছা, 1919 সালের 13ই এপ্রিল যেটা জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল এবং রাওলাট অ্যাক্টের প্রতিবাদে যেটা হয়েছিল 1919 সালের যে অ্যাক্টটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত। লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে এটা পাস করেছিলেন এবং রিপন এটাকে বাতিল করেছিলেন 83 সালে। অস্ত্র আইন যেটা 78 সালে এটা চালু করেছিলেন লর্ড লিটন। লাইসেন্সিং যেখানে ভারতীয়দের অস্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছিল। লর্ড রিপন মাতৃভাষায় সংবাদপত্র আইন যেটা 78 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে করেছিলেন এবং 82 সালে যেটা রিপন বাতিল করে দিয়েছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লিটনের 78 সালেরটা। 1928 সালে সাইমন কমিশন বয়কট করান। ভারতবর্ষের যে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না বা কংগ্রেসের কোনো সদস্য, কংগ্রেস মনে করেছিল যে ভারতীয়, আচ্ছা এটা না, ভারত অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না। 1927 সালে নভেম্বর মাসে ব্রিটিশ সরকার 1919-এর আইনের কার্যকারিতা পর্যালোচনা করতে এবং ভারতের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করার জন্য সাইমন কমিশন নিয়োগ করেছিলেন। এটি ভারতে এসেছিল 1928 সালে, গঠিত হয়েছিল 1927 সালে এবং প্রত্যেকের দ্বারা বিরোধিতা করা হয়েছিল, তবে বি.আর. আম্বেদকর এবং পেরিয়ার ই.ভি. রামস্বামীর যেটা সমর্থন ছিল। লাহোর এবং সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্বাধীন লালা লাজপত রায়কে নৃশংসভাবে লাঠিচার্জ করা হয়েছিল সেই বছর 1928 সালে। এই কারণে মারা যায় লালা লাজপত রায়। নেহেরু রিপোর্ট 1928 সালে মতিলাল নেহেরু 1928 সালের প্রতিবেদন তৈরি করেছিলেন যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত, আর এই প্রতিবেদনের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস এবং ভারতবর্ষের সংবিধানের জন্য একটি ফেডারেল সরকার গঠনের দাবি করা হয়েছিল। আইনসভায় সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণ সহ যৌথ নির্বাচনের জন্য একটি প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মুসলিমদের জন্য আলাদা কোনো নির্বাচনের কথা বলা হয়নি বা সংরক্ষণের কথা উল্লেখ করা হয়নি। তাই জিন্নাহ তার উল্লেখযোগ্য 14 দফা দাবি পেশ করেছিলেন 1928 সালে নেহেরু রিপোর্টের বিরোধিতা করে এবং এই দাবি পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাবকে জোরদার করেছিল। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে। পাঞ্জাবের অমৃতসর শহরে যেটি বৈশাখীর উৎসবের উদযাপনের জন্য হাজার হাজার মানুষ যখন পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানবাগে জড়ো হয়েছিল, জেনারেল ডায়ার ওদের ওপর গুলি চালিয়ে দেয়, আর এটাই লর্ড চেমসফোর্ড ভারতের ভাইসরয় ছিলেন। আচ্ছা, চেমসফোর্ড হবে, এটা চেমসফোর্ড। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 থেকে 18 সময় ভারত ব্রিটিশ সরকারের একাধিক দমনমূলক জরুরি ক্ষমতা কার্যকর করেছিল যা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্য ছিল। যুদ্ধের শেষের দিকে ভারতীয় জনগণের মধ্যে প্রত্যাশা ছিল বেশি, তাই পদক্ষেপগুলি সহজ হবে, কিন্তু ভারত আরও রাজনৈতিক স্বায়ত্তশাসন দেয়া হবে। কিন্তু 1918 সালে ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করা মন্টেগু চেমসফোর্ড প্রতিবেদনের যেটা রিপোর্ট সেটা বাস্তবে ভারতকে সীমিত স্থানীয় স্বসরকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এখানে কোনো অধিকার বাড়ানোর কথা বলা হওয়ার পরিবর্তে ভারত সরকার 1919 সালের গোড়ার দিকে রাওলাট অ্যাক্ট হিসাবে পরিচিত হয়ে ওঠে এবং মূলত দমনমূলক যুদ্ধকালীন ব্যবস্থাগুলি প্রসারিত করেছিল। জালিয়ানবাগের হত্যার তদন্তের জন্য হান্টার কমিশন নামে একটি কমিটি গঠন করা হয়েছিল যেটা 1920 সালে এই রিপোর্টটি পেশ করার জন্য। বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। বীরবল সম্রাট আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন। তাঁর বুদ্ধি এবং রসস্বাদের জন্য এই স্বীকৃতি পেয়েছিলেন। তিনি একমাত্র হিন্দু যিনি আকবরের প্রতিষ্ঠিত দ্বীন-ই-ইলাহি যেটা 1582 সালে গ্রহণ করেছিলেন। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহেরু।
লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার জওহরলাল নেহেরু, নিজের মেয়ে ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনীকে লেখা এই চিঠির একটি সংকলন, অনেকগুলি চিঠির একটি সংকলন, যা নেহেরুর অনুরোধে 1929 সালে এলাহাবাদ ল জার্নাল প্রেসের দ্বারা প্রথম প্রকাশিত পেয়েছিল এবং এটি ছিল 1988 সালে গ্রীষ্মে প্রেরিত 30টি চিঠি নিয়ে ইন্দিরার বয়স যখন ছিল 10 বছর। এরপরে যেটা হচ্ছে যে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়ার ছিলেন বালাজি বাজিরাও। পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে সংঘটিত হয়েছিল। মারাঠারা আহমদ শাহ আবদালি এর কাছে পরাজিত হয়েছিল। পানিপথ পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল? সেটা হচ্ছে হুগলি জেলাতে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়, হুগলি জেলা। রাজা রামমোহন রায় বাংলার হুগলি জেলায় রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। গোরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল 22শে মে 1772 সালে এবং 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং 1828 সালে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় ব্রাহ্ম সভা এবং পরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এরপরে বাংলা নবজাগরণের প্রতীকীত এবং ভারতের জনক রাজা রামমোহন রায় এবং আধুনিক মানুষ ইত্যাদি নামে আখ্যায়িত হন। ভারতবর্ষের জাতীয়তাবাদের জনক বলা হয় রাজা রামমোহনকে। জওহরলাল নেহেরু বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের পথিক বলেছেন রাজা রামমোহন রায়কে। রামমোহন রায় যেটা পত্রিকা সেটা হচ্ছে সংবাদ কৌমুদি, যেটা হচ্ছে বাংলায় 1821 সালে প্রকাশিত হয়েছিল। মিরাল উল আকবর হচ্ছে ফার্সি সাপ্তাহিক পত্রিকা। তাঁর রামমোহনের সংগঠন হচ্ছে আত্মীয় সভা 1815 এবং ব্রাহ্ম সভা যেটা থেকে আত্মীয় সভা 1815, ব্রাহ্ম সভা হচ্ছে 1828 এবং 1829 সালে ব্রাহ্ম সমাজ। এবং মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। দ্বিতীয় আকবর রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন। এবং 1833 সালে যারা রামমোহন রায় লন্ডন ইংল্যান্ডে মারা যান, যে জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে ব্রিস্টলে, তার সমাধি রয়েছে। কোন শিলালিপিতে অশোক তার নাম রাখা হয়েছে দেবনাম প্রিয়দর্শী? সেটা হয়ে যাবে আমাদের মাস্কি শিলালিপিতে। তারপরে হয়ে যাবে কি 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ আক্রমণ করেন এবং মাস্কি শিলালিপিতে ধর্ম এবং কথাটি লিপিবদ্ধ রয়েছে। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি সেটা প্রকাশ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। অশোকের শিলালিপি অশোকের জীবন এবং রাজত্বকাল নিয়ে এই শিলালিপিগুলি রচিত। এই লিপিগুলি 4টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে মুখ্য শিলালিপি, যেটা হচ্ছে 14টি মেজর রক এডিক্ট 13, যেটা 14টি রয়েছে মোট এবং 4টি স্থানে থেকে প্রাপ্ত। গৌণ শিলালিপির মধ্যে মাইনর রক যেটা হচ্ছে 13টি, আচ্ছা মেজর হচ্ছে 14টি, মাইনর এডিক্ট হচ্ছে 13 এবং যেটা হচ্ছে মেজর শুধু সেটা পিলার ইনস্ক্রিপশন হচ্ছে 60টি এবং যেটা মাইনর প্লাস ইনস্ক্রিপশন হচ্ছে 3টে। মুখ্য শিলালিপিগুলির উল্লেখিত বিষয় যেটা পশু বলে নিষিদ্ধকরণ, এভরি হিউম্যান বিং ইজ মাই চাইল্ড, চোল, পাণ্ড্য এবং সাতপুরার বিবরণ, প্রতিবেশী দেশগুলি চোল, পাণ্ড্য এবং চেরাস, মেডিকেল মিশন পাঠানো হয়েছিল এবং রাজধানী ছিল তাঞ্জোর এবং পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাই এবং চেরাসদের ছিল বঞ্জি। প্রাদেশিক ও রাজুক ও যেটা যোদ্ধের ধর্মপ্রচার সম্পর্কে নির্দেশ করে, সমাজে ধর্মের গুরুত্ব এবং ভেরিঘরের স্থানে ধর্মঘোষের নীতি গ্রহণ করেছিলেন। ধর্ম মহাপত্রদের কর্তব্যের কথা বলা হয়েছে। মন্ত্রী পরিষদ এবং প্রতিবেদিকার বিবরণ, সর্বধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার কথা বলেছিলেন তিনি। এরপর হচ্ছে বোধিগাছ সেটা হচ্ছে দর্শন এবং বিভিন্ন অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতা যেটা এবং ধর্মের দ্বারা অশোকের খ্যাত হওয়ার ইচ্ছা, এই বিষয়গুলি রয়েছে। ধর্মনীতি ছিল যেটা হচ্ছে অ্যাপ্রাইজাল অফ ধর্ম, সকল ধর্মের প্রতি সহনশীলতা, সবচেয়ে বৃহৎ শিলালিপি যাতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ এবং এই শিলালিপির জন্য শিলালিপিগুলিতে লিখিত অনুশাসনগুলির গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। গৌণ শিলালিপিগুলিতে কি রয়েছে? সেক্ষেত্রে মাইনর এডিক্ট রক 13 যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে অশোক এবং এক সন্তান, এবং যেখানে রয়েছে কান্দাহার এডিক্ট যেটা 2টি ভাষায় লেখা, একটা হচ্ছে গ্রিক এবং অ্যারামিক। জেলে এবং শিকারীদের শিকার করতে নিষেধ করা হয় এবং বাবরু এডিক্ট যেটাতে রয়েছে রাজার প্রতি আনুগত্য। প্রধান স্তম্ভলিপি যেটা এলাহাবাদ, দিল্লি এবং বিহারে পাওয়া গেছে, যেটা হচ্ছে সামাজিক বিধান রয়েছে প্রথম, তারপর হচ্ছে চক্ষুদান দ্বিতীয়, তৃতীয় হচ্ছে আত্মার ধারণা, চতুর্থ হচ্ছে রাজুক, পঞ্চম হচ্ছে ধর্মানুষ্ঠানের পশু হত্যা নিষিদ্ধ, ষষ্ঠ হচ্ছে জনকল্যাণমূলক এবং সপ্তম হচ্ছে ধম্ম মহামাত্র। এইগুলি ছিল।
আচ্ছা, এরপরে যেটা হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে রমিনদেই পিলার ইনস্ক্রিপশনে লুম্বিনী যেটা বুদ্ধের জন্মস্থান, ওই গ্রামকে করমুক্ত করা হয়েছিল। এবং নীলগিরি সুগার পিলার ইনস্ক্রিপশন যেটা 93টি স্তম্ভ উল্লেখ রয়েছে, এবং অশোক বৌদ্ধ স্তম্ভগুলির আকার পূর্বের চেয়ে দ্বিগুণ করেছিলেন। চেজিম এডিক্ট যেটা কৌশাম্বী সাঁচি এবং সারনাথে দেখা যায়, এটা বুদ্ধের নির্দেশে ঐক্য স্থাপনের কথা বলা হয়। এবং অশোক প্রায় 84,000 বৌদ্ধ স্তূপ সমগ্র সাম্রাজ্য নির্মাণ করেছিলেন, যার মূল ফটকে মূর্তি নির্মিত পিলার দেখা যায়, যথা সিঙ্গেল বুল ক্যাপিটাল অ্যাট রামপুরবা, বি হচ্ছে সিঙ্গেল লায়ন ক্যাপিটাল অফ লুরাইয়া নন্দনগড়, আর 4 লায়ন ক্যাপিটাল অফ সাচি সারনাথ। বর্তমানে ভারতবর্ষের ন্যাশনাল এমব্লেম যেটা রয়েছে মাস্কি শিলালেখ, কথাটি প্রথম মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা হয়েছে। অশোকের শিলালিপি 3টি ভাষা, প্রাকৃত, গ্রিক এবং অ্যারামিক। পাকিস্তানের খরষ্টি লিপি ব্যবহৃত এবং সিংহলের মহাবংশ নামে পরিচিত পলিগ্রন্থ যেটা বৌদ্ধ ধর্মগ্রন্থ, লেখা আছে অশোক 99 জন ভাইকে হত্যা করে খ্রিস্টপূর্ব 273 অব্দে সিংহাসনে বসেন, এই জন্য তাকে চণ্ডাশোক বলা হয়ে থাকে। তিনি ধর্মাশোকে পরিণত হন। বৌদ্ধ মৌর্য যুগে যে খুব সুন্দর বৃহৎ গাত্র দেখা যায় সেটা হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়েভ। নেক্সট কোয়েশ্চেন, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন, সেটা কোথা থেকে? সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সেটা হচ্ছে সাবরমতী, গুজরাটে। যেটা কত তারিখ থেকে না, এবং সেটা যেটা ডান্ডিতে পৌঁছেছিলেন 12ই মার্চ থেকে শুরু করেছিলেন, 6 এপ্রিল পৌঁছিয়েছিলেন। বারদৌলি সত্যাগ্রহ সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন, আর এটা 1928 সালে গুজরাটে। বারদৌলি সত্যাগ্রহ 1928 যেখানে গুজরাটের হয়েছিল, মূলত কৃষকদের জন্য এই সত্যাগ্রহ হয়েছিল। মহাত্মা গান্ধী যেখানে কি করেছিলেন, মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, তিনি ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনার মধ্য দিয়ে এটা সমর্থন জানান। এরপরে হচ্ছে যেটা কোয়েশ্চেনটা রয়েছে, 1943 সালে ন্যাশনাল আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করেছিল কোথায়? সিঙ্গাপুরে। 1943 সালে 4 জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর দুদিন পর বোস ক্যাথেড বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের নেতৃত্ব দেন, যা দ্য টাইমলাইন অফ সুভাষচন্দ্র বোস যেটা রয়েছে সেগুলো হচ্ছে 16 জানুয়ারি 1941 সালে তিনি এসকেপ পেশোয়া আফগানিস্তান হয়ে কাবুলে পৌঁছান, তারপর রাশিয়া হয়ে মস্কো, রোম হয়ে অবশেষে জার্মানিতে পৌঁছান। এবং 1942 সালে আইএনএ মূলত সিঙ্গাপুরের ক্যাপ্টেন মোহন সিং গঠন করেছিলেন, এবং রাসবিহারী বসুর দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন 1943 সালে। কোহিমার, নাগাল্যান্ড ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 1944 সালের মার্চ মাসে। এবং 1930 ডিসেম্বর 1943 সালে পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলন করেছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, যার নাম হচ্ছে শহীদ এবং স্বরাজ দ্বীপ। বর্তমানে শেরি পাঞ্জাব নামে কে পরিচিত? সেটা হচ্ছে আমাদের লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে। এছাড়াও রঞ্জিত সিংকে শেরি পাঞ্জাব বলা হয়ে থাকে। শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী হচ্ছে লালা লাজপত রায়, শেরি পাঞ্জাব, আর রঞ্জিত সিং অপর নামে পরিচিত। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কালক্রম অনুযায়ী সাজালে যেটা হবে সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন হচ্ছে 1930 সালে, তারপরে হচ্ছে খিলাফত আন্দোলন 1919, এরপরে হচ্ছে হোম রুল 1916, আচ্ছা, এবং ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে 1942। সেই অনুযায়ী সাজালে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপশান বি 3-2, এটা 3-2-1-4। হোম রুল আন্দোলন হয়েছিল কত সালে? 1916 সালে যেটা হয়েছিল 1916 সালে এপ্রিল মাসে বেলেগাঁও, এবং অ্যানিভেসান্ট 1916 সালে সেপ্টেম্বর মাসে মাদ্রাজ হোম রুল লীগের যাত্রা শুরু করেছিল। খিলাফত আন্দোলন 1919, খিলাফত আন্দোলনের নেতা ছিলেন আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলী, মাওলানা আজাদ এবং হাকিম আজমাল খান ও হাসরাত মাহানি। মহাত্মা গান্ধী পরবর্তীকালে ভারতের খিলাফত আন্দোলনের অন্যতম নেতাও ছিলেন, এবং 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশন থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, এই খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হন। এবং আইন অমান্য আন্দোলন 1930 সালে আইন অমান্য আন্দোলনের শুরু করেছিল ডান্ডি পদযাত্রার মাধ্যমে, যখন গান্ধী আশ্রমের অন্যান্য 78 জন সদস্যকে নিয়ে 1930 সালের 12ই মার্চ ডান্ডি যাত্রার উদ্দেশ্যে আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন, এবং ডান্ডিতে 6 এপ্রিল গান্ধীজি লবণ সত্য ভঙ্গ করেন। এবং উল্লেখযোগ্য নেতা ছিলেন চক্রবর্তী
চক্রবর্তী, রাজা গোপালাচারী। ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে ডু অর ডাই স্লোগান বাই গান্ধী 9th আগস্ট মুভমেন্টে শুরু হয়েছিল 8ই আগস্ট, এবং গান্ধীজিকে 9ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। আফটার ফেলিওর অফ ক্রিপস মিশন লিডারশিপ রিভল্ট ওয়ার্ধা প্রস্তাব নামে পরিচিত, যেটা সর্দার বল্লভভাই প্যাটেল 1944 সালে 5ই মে গান্ধীজিকে জেল থেকে মুক্তি পেলে এই আন্দোলনের অবসান ঘটে, যেটা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। এবং ভারত ছাড়ো আন্দোলন জননী অরুণ আসফ আলী, যেটা সমর্থন করেছিল মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা, যেটা এছাড়াও কমিউনিস্ট পার্টি অনুন্নত সম্প্রদায়। এক স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রায়ণ হয়েছিল কোথায়? সেটা হচ্ছে আমাদের কুশীনগর, যেটা মহাভিনিষ্কমা নামে পরিচিত। জন্ম হচ্ছে লুম্বিনীতে। হচ্ছে জ্ঞান লাভ করেছিল এনলাইটমেন্ট, যেটা হচ্ছিল বোধগয়া। 35 বছর বয়সে নিরঞ্জনা নদীর তীরে পিপুলস গাছের তলায় ধ্যানে বোধি লাভ করেছিলেন, আর এই গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। প্রথম যেখান থেকে ধর্মপ্রচার শুরু করেন, ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত, সেটা হচ্ছে বিহারের সারনাথ। তিনি পালি ভাষাতে এই বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 29 বছর বয়সে তপস্বী হয়ে বাড়ি ছেড়ে চলে যান, এবং পরে যেটা মহাভিনিষ্কমন নামে পরিচিত বাড়ি ত্যাগটা, এবং দেহত্যাগটা হচ্ছে মহাভরি নির্মাণ। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? সেটা হচ্ছে চৌরির ঘটনা, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলা অবস্থিত। ওখানে চৌরির ঘটনা হয়েছিল। চৌরি ঘটনার পরে আন্দোলনটা প্রত্যাহার করেছিলেন 1922 সালে। 1922 সালের 4 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ চৌরির জনতার উপর পুলিশ চকিতে আগুন ধরিয়ে দেয় উত্তপ্ত জনতা, এবং ভিতরে থাকা 23 জন পুলিশ কর্মী জীবন্ত মারা যায়। এবং 1922 সালে 12ই ফেব্রুয়ারি যেটা বারডোলিতে কংগ্রেস নেতারা বৈঠক করেন এবং গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এরপরেই 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়েছিল চিত্তরঞ্জন দাস এবং আমাদের মতিলাল নেহরুর কম্বিনেশনে। যেটা আইন অমান্য আন্দোলন, এই গ্রন্থটি রচনা করেছিলেন তিনি হলেন আইনি আকবরী, হচ্ছেন আবুল ফজল। নেক্সট হচ্ছে কি রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে ধর্মপালা। নেক্সট কোয়েশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। আচ্ছা, ধর্মপাল মগধেশ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অদন্তপুর নির্মাণ করেছিল, একটু আগেই বললাম এগুলি। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দেবপাল, এবং রাষ্ট্রকূটরা যমবর্ষকে হত্যা করেছিলেন। নেক্সট হচ্ছে মোগল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররম। নেক্সট হয়ে যাবে, তিনি দিল্লিতে লালকেল্লা এবং জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। এরপর হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে নববঙ্গ যুগে নিওলিথিক এজ ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? সেটা হয়ে যাবে আমাদের তামা হয়ে যাবে কপার। নেক্সট হচ্ছে বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? সেটা হচ্ছে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1856 সালে। এই প্রস্তাবটিকে গ্রহণ করেছিল, যেটা আইনটাকে পাশ করেছিল লর্ড ডালহৌসি, এবং এই আইনটাকে কার্যকর করেছিল লর্ড ক্যানিং। ডালহৌসি হিন্দু বিধবা আইন খসড়াটা তৈরি করেছিলেন, এবং আইনটি পাশ করার পরে লর্ড ক্যানিং ভারতের গভর্নর হন, এবং তিনি ভারতের শেষ গভর্নর এবং ভারতের প্রথম ভাইসরয় হন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এর পথিকৃৎ। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল কোন সালে? সেটা হচ্ছে 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল, যেটা আইএনএ থেকে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল সুভাষচন্দ্রের হাতে, যখন রাসবিহারী বসু হ্যান্ড ওভার করেছিলেন আইএনএকে। 21 অক্টোবর 1943 Bose announced the formation of the provisional government of Azad Hind, যেটা হয়ে যাবে আমাদের। তারপরে কি হয়েছিল, যেখানে ফ্রি ইন্ডিয়া উইথ হিমসেলফ অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যান্ড প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিলেন অফ ওয়ার। মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন মহাকবি কালিদাসের লেখা বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে মেঘদূতম, কুমারসম্ভব, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞাম শকুন্তলান, রঘুবংশম, ঋতুসংহার, এইগুলি ছিল। এছাড়াও হচ্ছে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত যিনি ছিলেন, তার রাজধানী ছিল পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন, বিষ্ণুর উপাসক ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরণ ভাগবত নামেও পরিচিত ছিলেন। শকদের বিচ্ছেদ করে তিনি শকারী বা শকদের শত্রু নামে পরিচিত ছিলেন, এবং উজ্জয়িনীতে তার রাজধানী স্থাপন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। নবরত্নরা হলেন কালিদাস, খপনফ, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটপর এবং ধনন্তরী। ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে। কালিদাসকে চৈনিক পরিব্রাজক ফাইহান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন। তার লেখা গ্রন্থ হচ্ছে ফু কিও কিং।
সেখানে রয়েছে ভারতের ভ্রমণ কাহিনী। তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের বাবা ছিলেন সমুদ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তাহলে সরকারি বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন ভিনসেন্টিস বলছে। লেডি অফ দ্য ল্যাম্প হচ্ছে বলা হয় থাকে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে। নেক্সট হচ্ছে আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের সিংহাসনে বসেছিলেন যে বংশটা, সেটা হচ্ছে নন্দবংশ। তখন ছিলেন ধননন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা। জালানবাগে গুলি চালানোর সময় আদেশ দিয়েছিলেন তিনি হলেন জেনারেল ডায়ার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, বাংলা 76-এর মর্মন্তরের সময় যিনি কে ছিলেন? 76-এর মর্মন্তরটা হয়েছিল কবে? সেটা হচ্ছে 1770 বা 1176 বঙ্গাব্দ। যেটা ভারতবর্ষের রেলপথের পথিকৃৎ বলা হয় লর্ড ডালহৌসিকে বলা হয়ে থাকে ভারতবর্ষের রেল পথিকৃৎ। এটা হচ্ছে 1953 সালের 6 এপ্রিল প্রথম ট্রেন, যেটা বোম্বাই থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার চলেছিল। আর এই সাহেব, সুলতান এবং সিন্ধু নামে 3টে লোকোমোটিভ দ্বারা পরিচালিত হয়েছিল। 13টি বগি ছিল। আর যে ক্ষেত্রে ডক্ট্রিন অফ লেফটস চালু করেছিল লর্ড ডালহৌসি 1856 সালে বিধবা আইন তিনি পাশ করিয়েছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? সেটা হচ্ছে আমাদের পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটকের 3টে ভাগ, সত্য পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। তারপরে হচ্ছে আজীবক ধর্মগ্রন্থের প্রবক্তা কে? সেটা হয়েছে আমাদের গোশালা হয়ে যাবে। এবং গৌতম বুদ্ধের গোশালা ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। নেক্সট হচ্ছে বাংলায় সাঁওতাল এবং হুল বিদ্রোহের নেতা শুরু হয়েছিল সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে 4 ভাইয়ের। সেটা হচ্ছে 1855 সাল শুরু হয়েছিল, এটা 1855 সালে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দান্ত্যদুর্গকে বলা হয় রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। দান্ত্যদুর্গ হচ্ছে বাতাবি চালুক্য রাজবংশ দ্বিতীয় কীর্তিবর্মনের পরাজিত করে রাষ্ট্রকূট বংশ সূচনা করেন এবং রাজধানী ছিল নাসিক। দান্ত্যদুর্গের উপাধি ছিল মহারাজা ধীরাজ। নেক্সট হচ্ছে যেটা দান্ত্যদুর্গের পুত্র ছিল প্রথম কৃষ্ণ, যেটা ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন প্রথম কৃষ্ণ। এবং শ্রেষ্ঠ রাজা ও তৃতীয় গোবিন্দ, প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট ও পাল রাজা ধর্মপাল ও কৌনজের চক্রায়ুধ ও পল্লব রাজ দন্ত্য বর্মনকে পরাজিত করেছিলেন। এরপরে রাষ্ট্রকূট বংশের শেষ রাজা ছিলেন চতুর্থম বর্ষ বা কাকবর্ণ। নেক্সট হয়ে যাবে কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয় কারণ তিনি শকদেরকে দমন করেছিলেন। হুমায়ুননামা গুলবদন বেগমের রচনা, গুলবদন হুমায়ুনের বোন। নেক্সট হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর মধ্যে পড়েন? তিনি হলেন আমাদের অরবিন্দ ঘোষ হয়ে যাবে, ঈশ্বর অরবিন্দ। নরমপন্থী যারা ছিলেন কি বলেছে, চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নয়, গোপালকৃষ্ণ গোখলে। বাকি লালবাল পাল এরা ইসি অরবিন্দ এগুলো সব চরমপন্থী। গান্ধীজি এনাকে নিজের রাজনৈতিক গুরু মানতেন গোপালকৃষ্ণ গোখলেকে। ভারতের নেপোলিয়ন বলা হয়ে থাকে ভিনসেন্ট স্মিথ। নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত 335 থেকে 380। সমুদ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান এবং একে লিচ্ছবি দহিত্র বলা হয়ে থাকে। উপাধি ছিল যেটা সর্বরাজচ্ছেদা, পরাক্রমাঙ্ক, কবিরাজ, বিক্রমাঙ্ক এবং অপ্রতিরোধ। সমুদ্রগুপ্তের কথা মহাকবি তার সভাকবি হরিসেনের রচিত প্রয়াগ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রয়েছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছে। সমুদ্রগুপ্তের মুদ্রায় অশ্ব এবং বীণাবাদনরত মূর্তি অঙ্কিত রয়েছে, যেটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তিনি সমুদ্রগুপ্ত। নেক্সট হয়ে যাবে সম্রাট আকবর কোন জায়গাকে বিজয়ে স্মরণীয় করার বুলন্দ দরজা নির্মাণ করেন? সেটা হচ্ছে গুজরাট। বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন আগ্রাতে, সেটা হচ্ছে গুজরাট। বুলন্দ দরজা তিনি গুজরাট রাজ্যের উপর মোগল সম্রাট আকবরের যেটা 1573 সালে স্মরণ করার জন্য 1601 সালে এটা নির্মাণ করেছিলেন। বুলন্দ দরজা তিনি নির্মাণ করেন 1601 সালে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত। আর মাইকেল মধুসূদন দত্তের যেটা উপাধি হচ্ছে সেটা হচ্ছে ত্রিমূর্তি। নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকার বেনামে এটি প্রকাশিত হয়েছিল। এটা হচ্ছে একটি নীলদর্পণ, ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং রেফারেন্স জেমস লং এটাকে প্রকাশ করেছিলেন। এই জন্য তাকে কারাগারে এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। আর এই দীনবন্ধু নাটকটি লিখেছিলেন তিনি হলেন গন্ধর্বনারায়ণ মিত্র বা CF অ্যান্ড্রুজ। যেটা
পাল বংশ কোথায় রাজত্ব করতো, সেটা হচ্ছে বিহার। পাল বংশ রাজত্ব করতো বিহার। নেক্সট হচ্ছে যেটা পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন কে, সেটা হচ্ছে আমাদের সূর্য সেন। আচ্ছা, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি হচ্ছে সূর্য সেন হয়ে যাবে। নেক্সট হচ্ছে মেডিকেল কলেজ, কলকাতা কলেজ যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছে কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। দিল্লির প্রাচীন নাম কী ছিল, ইন্দ্রপ্রস্থ, যেটা অপশন বি। নেক্সট হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয় হয়ে যাবে আত্মীয় সভা, রাজা রামমোহন রায়। তারপরে হচ্ছে আত্মীয় সভা, তারপরে হচ্ছে ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন পরে। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলেন বিহারী দাস। আর ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1905 সালে। 1905 সালে পুলেন বিহারী দাস। এবং 1902 সালে যেটা কলকাতাতে যে অনুশীলন সমিতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রমথনাথ মিত্র এটাকে করেছিলেন। এরপর যে কোন সালে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে 1941 সালে। সেটা হচ্ছে 16ই জানুয়ারি 1941 সালে। গ্রেট এস্কেপ, পেশোয়া ছিল আফগানিস্তান, রাশিয়া, রোম থেকে। অবশেষে তিনি জার্মানিতে পৌঁছিয়েছিলেন। অজন্তা গুহা চিত্রগুলি কাদের অজন্তা হচ্ছে ইলোরা রাষ্ট্রকূট গুপ্ত বংশের সময় হয়েছিল মহারাষ্ট্র, যেটা গুপ্ত বংশের হচ্ছে ইলোরা রাষ্ট্রকূট, যেটা আচ্ছা অজন্তা গুহা হচ্ছে গুপ্ত যুগের বংশের। বরদলি সত্যাগ্রহ কোন নেতৃত্ব দিয়েছিলেন 1928 সালে গুজরাটের বরদলি থেকে সর্দার বল্লভভাই প্যাটেল। নালন্দা বিশ্ববিদ্যালয়ে রাজত্ব করেছিলেন যেটা প্রথম কুমারগুপ্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না, সেক্ষেত্রে হচ্ছে লোহার ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতা। যেটি নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজালে যেটা হবে স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে, যেটা 1905। এরপরে হচ্ছে খিলাফত আন্দোলন 1919, অমরুল আন্দোলন 1916 এবং আইনামান আন্দোলন হয়েছিল 1930 সালে। তাহলে সেই অনুযায়ী সাজালে যেটা হবে সেই অপশনটা 1, 2, 1, 3, 2, 4। স্বদেশী আন্দোলন 1905, আচ্ছা এগুলি বললাম অলরেডি। নেক্সট হচ্ছে যেটা কি রয়েছে, কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত, সেটা হচ্ছে আমাদের ঔরঙ্গজেব। নেক্সট হচ্ছে কোন মোগল সম্রাটের সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি ভূষিত হন, সেটা হচ্ছে সর্দার উপাধি দিয়েছিলেন বরদৌলি সত্যাগ্রহের সময় গান্ধীজি বা সেখানকার কৃষকরা। কাইজারি হিন্দু উপাধি গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে অ্যাম্বুলেন্সে সেবা দেওয়ার অবদানের জন্য মোহনদাস করমচাঁদ গান্ধীকে 1915 সালে লর্ড হার্ডিঞ্জ পেনসুর কর্তৃক কাইজারি হিন্দ উপাধি দিয়েছিলেন। নেক্সট হচ্ছে সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন, সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা 1829 সালে এটি রদ হয়েছিল। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটা গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু অফ গান্ধীজি এটা প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ড হয়েছিল 1905 সালের 12ই জুন। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া 1905 সালের 12ই জুন প্রতিষ্ঠা করেছিলেন। 1946 সালে ক্যাবিনেট মিশনের পদাধিকার বসে যিনি ছিলেন পদাধিকারী তিনি হলেন প্যাথিক লরেন্স। লর্ড প্যাথিক লরেন্স ছিলেন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্স ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড এবং আলেকজান্ডার ছিলেন লর্ড অফ অ্যাডমিরালটি। জালানবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল। ফতেপুর সিক্রি আকবর নির্মাণ করেন। মন্নশব্দের প্রতি প্রচলন করেছিলেন আকবর, যার অর্থ হচ্ছে পদমর্যাদা। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। আচ্ছা, মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থটি ইতিহাস জানা যায়, সেটা হচ্ছে মৌর্য যুগের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থেনিস ভারতে এসেছিলেন। আচ্ছা, নিম্নলিখিত কোনটি শেক্সপিয়ার ভারতে শেক্সপিয়ার নামে পরিচিত, সেটা হচ্ছে কালিদাস। কালিদাসের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশী যুদ্ধ হয়েছিল? নদিয়া জেলায়। মুর্শিদাবাদ এবং পলাশীর মধ্যে 46 কিলোমিটার দূরত্ব এবং 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। একসময় বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের যে জেলায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মালদা। মালদা জেলায় গৌড়ের ধ্বংসাবশেষ মালদা জেলাতে পাওয়া যায়, গৌড়বঙ্গ যেটা রয়েছে। আচ্ছা, মহাবীর কোন ভাষায় প্রথম তার বাণী প্রচার করেছিল, সেটা হচ্ছে পালি ভাষায়। জৈন ধর্ম বা জৈন ধর্মের প্রথম প্রবর্তক হচ্ছে ঈশবদেব বা ঈশবনাথ। 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ এবং প্রথম প্রকৃত প্রবর্তক বলা হয়ে থাকে পার্শ্বনাথকে। এবং 24তম হচ্ছে মহাবীর বর্ধমান মহাবীর, যাকে প্রধান প্রবর্তক বলা হয়। আর প্রকৃত প্রবর্তক বলা হয়ে থাকে পার্শ্বনাথকে। প্রধান প্রবর্তক বলা হয়ে থাকে মহাবীর বর্ধমান 24তম তীর্থঙ্কর। জিন শব্দ থেকে জৈন শব্দটি এসছে। জৈন ধর্মের অবতার হচ্ছে মহাপুরুষ, তীর্থঙ্কর বলা হয় ধর্মগুরু বা অবতার। মহাবীরের জন্মের 250 বছর আগে বারাণসীতে এক রাজ পরিবারে পার্শ্বনাথের জন্ম হয়েছিল এবং শব্দের অর্থ হচ্ছে মুক্তির পথদেবতা বা জৈন। মহাবীর জন্ম বৈশালীতে হয়েছিল কুন্দগ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে এবং বর্তমানে মুজাফর জেলার যেটা এই জেলায় অবস্থিত। মহাবীরের পিতৃ দত্ত নাম ছিল বর্ধমান।
তিনি জ্ঞাতক নামক ক্ষত্রিয় জাতির বংশ ছিলেন। মা লিচ্ছবি দৈহত্য রাজ্যের বংশ ছিল বলে তার চেতকের ভগ্নী ছিল যেটা ত্রিশলা এবং স্ত্রী যশোদা। কন্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিয়দর্শনা এবং পিতা হচ্ছে সিদ্ধার্থ। ভদ্রবাহ রচিত হচ্ছে কল্পসূত্রু, যেটা জৈনদের একটি আদি শাস্ত্রগ্রন্থ। তিনি 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং 42 বছর বয়সে কৈবল্য দিব্যক লাভ করেন এবং যান্ত্রিক গ্রামে পরেশনাথ পাহাড়ের কাছে যেটা রিজুপাল্লিকা নামক গ্রামে শাল গাছের তলায় কঠোর তপস্যায় এবং গৃহত্যাগের 13 বছর পর তিনি কৈবল্য বা দিব্য জ্ঞান লাভ করেন। এই সময় থেকে তিনি মহাবীর বা শ্রেষ্ঠ বীর, জিতেন্দ্রীয় মানে জৈন এবং রিপুজয়ী বা নিগ্রন্থ বা সংসার বন্ধন ত্যাগ এই নামে পরিচিত হন। জিন থেকে জৈন শব্দের উৎপত্তি লাভ হয়েছে। বিহারের পাবা নামক স্থানে 72 বছর বয়সে দেহত্যাগ করেন তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গ রাজ খারবেল এবং রাষ্ট্রকূট রাজাদের জৈন ধর্ম গ্রহণ করেছিল। এরপর হচ্ছে প্রথম জৈন সম্মেলন হচ্ছে 300 BC-তে, যেটা স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্র। দ্বিতীয় দ্বাদশ অঙ্গ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা যে সিদ্ধান্ত লেখা, যেটা হচ্ছে প্রাকৃত ভাষায় একটি অর্ধমাগধী ভাষায় লেখা হচ্ছে দ্বাদশ অঙ্গ জৈনদের ধর্মগ্রন্থ। দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল 500 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছিল দীক্ষা দেবাধি ক্ষমাশ্রমণ এর নেতৃত্বে গুজরাটের বল্লভী নামক জায়গায়, এবং শ্বেতাম্বর ও দিগম্বর দুটি ভাগে বিভক্ত ছিল জৈনরা। দ্বাদশ অঙ্গ হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থ এবং জৈন ধর্মগ্রন্থগুলি সব প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় লেখা। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? 1914 সালে। চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গে যে জেলায় পাওয়া গেছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনায়। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষের ক্রিপস মিশন প্রেরণ করেন? সেটা হচ্ছে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিলের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তখন স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন পাঠানো হয়েছিল। ইন্ডিয়া উড বি আ ডোমিনিয়ন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনাইটেড কিংডম। সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন যিনি? দয়রাম সাহানি 1921 সালে। এক্ষেত্রে হয়ে যাবে দয়রাম সাহানি 1921 সালে। নেক্সট হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশনে মহিলা সভাপতি ছিলেন যিনি? তিনি হয় সরোজিনী নাইডু, যেটা হচ্ছে কানপুর সেশন 1925 সাল, যেটা হয়ে যাবে ভারতীয় হিসেবে। নেক্সট হচ্ছে এরপর বিজয়লক্ষ্মী পণ্ডিত নির্বাচিত হন। প্রথম গভর্নর হয়েছিলেন মহারাষ্ট্রের। প্রথম ভারতীয় মহিলা জাতিসংঘের সাধারণ পরিষদের রাষ্ট্রপতি হিসাবে প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি নির্বাচিত হয়েছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং উত্তরপ্রদেশ রাজকুমারী কমৃত প্রথম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন। এবং গান্ধীজির সঙ্গে ডান্ডি মার্চে যাওয়ার জন্য 1930 সালে গ্রেপ্তার হয়েছিলেন যিনি? গান্ধীজির সেক্রেটারি ছিলেন বহুদিন। এরপর হচ্ছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন যে রাজবংশ মগধে শাসন করত সেটা হচ্ছে নন্দবংশ। নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ এবং উপাধি হচ্ছে দ্বিতীয় পরশুরামের সর্বক্ষত্রান্তক ও একরাট উপাধি গ্রহণ করেছিলেন মহাপদ্মনন্দ। সর্বক্ষত্রান্তক এবং একরাট উপাধি। নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্র। নন্দবংশের ধনানন্দের সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে ধনানন্দ পরাজিত হন। আলেকজান্ডার 227 খ্রিস্টপূর্বাব্দে মে মাসে ভারত আক্রমণ করেন এবং তক্ষশিলা রাজা আন্ধির সাদর অভ্যর্থনা জানিয়ে বর্ষতা স্বীকার করেছেন 326 খ্রিস্টপূর্বাব্দে। পৌরবরাজ পুরু ঝিলাম নদীর তীরে তাকে বাধা দেন এবং ইতিহাসে যেটা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত 326 খ্রিস্টাব্দে, যেটা কারণ গ্রিকরা ঝিলাম বা বিতস্তা নদীকে হিদাসপিস বলতো। ব্যাবিলনে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান, সেটা হচ্ছে, এবং আলেকজান্ডার মোট 19 মাস ভারতবর্ষে ছিলেন এবং তার বয়স হয়েছিল মাত্র 33 বছর। নেক্সট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে বন্দে মাতরম এটা রচনা করেছিল? 1982 সালে। যেটা আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে না 1982 সালে। এটা প্রকাশিত হয়েছিল কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে 1896 সালে। কলকাতা স্টেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। বঙ্গদর্শন এই পত্রিকাটির সম্পাদক হচ্ছে যেটা আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে যেটা রয়েছে এই ছিল হিস্ট্রি। Thank you so much for watching this video.